কম্পিউটার। হ্যাঁ, রেকর্ড হয়েছে। জি গুড। জি স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আমরা একটা একাডেমিক আর্টিকেলের জন্য চেষ্টা করছি। স্যার একটা আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই সরাসরি যে আমরা যে জেনোসাইড এর প্রতিশব্দ হিসেবে গণহত্যা শব্দটা ব্যবহার করি, এটাকে আপনি স্যার কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? না, শব্দটা ঠিক না। জেনোসাইড গণহত্যা না, গণহত্যা জেনোসাইড হতে পারে, কিন্তু গণহত্যা যদি আমি ইংরেজিতে আবার রিট্রান্সলেশন করি তাহলে হচ্ছে মাস কিলিং। মাস কিলিং বা গণহত্যা ইজ ওয়ান অফ দ্য থিং অফ জেনোসাইড। মনে রাখতে হবে জেনোসাইড কিলিং ছাড়াও কিন্তু জেনোসাইড হতে পারে। এটা অনেকে হয়তো বুঝতে চায় না। প্রথমে যেটা বোঝা দরকার সেটা হলো জেনোসাইড ইজ এ লিগালি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল কোডিফাইড ডেফিনিশন। এটা আমি আর তুমি মিলে কিন্তু পরিবর্তন করতে পারবো না। ইট ইজ রেকগনাইজ ইন্টারন্যাশনালি একেবারে কোডিফাইড ডেফিনিশন। মিনিংটা মানে কোনোভাবেই কিন্তু ওই এটাকে আমি আমার মতন সাজাতে পারবো না, কারণ এটা আইনত একটা অ্যাকসেপ্টেবল লিগ্যাল টার্ম হয়ে গেছে। সেই জায়গায় যদি আমি দেখি তাহলে বড় আকারে যেই কারণে জেনোসাইড বলা হয় সেটা হলো ইন্টেন্ট টু ডিস্ট্রয়। এই জায়গাটা হলো প্রথম। ইন্টেন্ট টু ডিস্ট্রয় চারটা ক্যাটাগরিতে, একটা হলো ন্যাশনাল, এথনিক, রিলিজিয়াস অ্যান্ড রেশিয়াল। এই চারটা ক্যাটাগরিতে পলিটিক্যাল কিলিং যদি হয় তাহলে কিন্তু জেনোসাইড হবে না, এটা হলো মনে রাখতে হবে। বা অনেক ধরনের কিলিং আছে সেগুলো হয়, তাহলে আবার ওটা ওটা লিগালি আনলফুল, ওটা নট অ্যাকসেপ্টেবল, কিন্তু ওটা অন্য আইনে হবে। আমি জেনোসাইডে যদি আমি আনতে চাই তাহলে এই চারটা ন্যাশনাল, এথনিক, রিলিজিয়াস অ্যান্ড রেশিয়াল এবং ইন্টেন্ট টু ডিস্ট্রয়। এবং ইন্টেন্ট টু ডিস্ট্রয়ের মধ্যে স্পষ্টত বলা আছে কিলিং অফকোর্স ইজ ওয়ান অফ দ্য থিং, কিন্তু যদি চিলড্রেনদের যদি আলাদা করে দেওয়া হয় ফ্রম দ্য প্যারেন্টস তাহলে ওটা কিন্তু জেনোসাইড। যার জন্য আমি বলেছিলাম যে আমেরিকা যেটা মেক্সিকো বর্ডারে যেটা করলো ডোনাল্ড ট্রাম্প, ওটা কিন্তু আসলে জেনোসাইড। অ্যান্ড ইউ উইল সি ইন ইউর লাইফ টাইম টুডে অর টুমরো ডোনাল্ড ট্রাম্প তাকে ধরবে এই জেনোসাইডে। কোনো না কোনো দেশ এক সময় যদি চায় দে উইল ব্রিং ইট, বিকজ ইট ইজ জেনোসাইড। চিলড্রেনকে যেহেতু আলাদা করে ফেলা হয়েছিল ফ্রম দ্য প্যারেন্টস, মাইগ্রেন্ট পপুলেশন থেকে, এবং এখনো কিন্তু সেই চিলড্রেনরা খুঁজ পাচ্ছে না তাদের প্যারেন্টসরা। দ্যাট ইজ জেনোসাইডাল ইন্টেন্ট। আমি যদি এডুকেশন বন্ধ করে দেই, একেবারে পুরো শিক্ষা যদি না মানে ডেলিবারেটলি, দেন ইটস এ জেনোসাইডাল। সো ইন্টেন্ট টু ডিস্ট্রয় তার মানে হচ্ছে আমি আমার হলো এই চারটা ক্যাটাগরিতে আমি তাকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। দ্যাট হোয়াট জেনোসাইড ইজ অল অ্যাবাউট। তো সেই হিসাবে গণহত্যা মাস কিলিং ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট, কিন্তু দেয়ার ক্যান বি মাস কিলিং উইচ মে নট বি জেনোসাইড। ফর এক্সাম্পল, তুমি যদি আফগান ওয়ারে যুদ্ধে অনেক মাস কিলিং হয়েছে, বাট দ্যাট উইল নট বি জেনোসাইড। ড্রোন উপর দিয়ে মেরেছে, দ্যাট উইল নট বি জেনোসাইড। দ্যাট উইল বি কি বলা হয় পানিশেবল, আনলফুল, কোনো সন্দেহ নাই, বাট ইট উইল নট বি জেনোসাইড। তো ওই জায়গায় মানুষ জেনোসাইডকে গণহত্যা বলার ফলে যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হলো আমরা তখন ওই নাম্বার মাস কিলিং খুঁজতে চাচ্ছি যে ও 10 জন মারা গেছে তাহলে আবার জেনোসাইড বলছি কেন, যেটা আমরা মাঝে মাঝে শুনি মিয়ানমারের ব্যাপারে অত তো মারা যায়নি। আমি প্রচুর বিদেশি লোকদের শুনেছি বেশি তো মারা যায়নি, তাহলে আমরা কেন জেনোসাইড বলছি? উইদাউট আন্ডারস্ট্যান্ডিং killing has nothing to do with genocide. The very fact that hundreds and thousands of people তারা পালিয়ে গেছে and এখন পর্যন্ত রেকগনাইজ করছে না তাদের আইডেন্টিটি, that means they have intention to destroy. Not to mention কোনো এডুকেশনই দেওয়া হয়নি, একেবারে আটকে রাখা হয়েছে, বিশেষ করে আরাকানে তাদের যে অবস্থা ছিল। সো ওই হিসাবে mass killing can be, but not necessarily, there can be mass killing which may not be genocide. স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমরা এটা নিয়ে যখন কাজ করছি তখন কিছু বাংলা প্রতিশব্দ আমরা একটু চিন্তা করেছি আমরা করার ক্ষেত্রে।
যেমন হতে পারে জাতি নিধন, জাতি নিকেশ, এমন ধরনের কোনো কিছু। স্যার আপনি একজন একাডেমিশিয়ান হিসেবে আ কাছাকাছি বা হতে পারে এমন কি কোনো বাংলা শব্দ অর্থাৎ জেনোসাইড এর প্রতিশব্দ হিসেবে কোনো বাংলা শব্দ আ আপনি কি একটু সাজেস্ট করতে পারেন স্যার? প্রথমেই মনে রাখতে হবে যে জেনোসাইড ইজ নট অ্যান ইংলিশ ওয়ার্ড। জেনোসাইড নিজেও কিন্তু ইংরেজি শব্দ না, ঠিক আছে? অন্য ভাষা থেকে নিয়ে এটাকে জেনোসাইড করা হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ টেকেন ওভার, যে হিসেবে তারা বাজার তারা নিয়ে নিয়েছে, নবাব নিয়ে নিয়েছে, সরি ব্যবহার করে এখন। অনেক শব্দই তারা এখন ব্যবহার করে, যেটা অন্য ল্যাঙ্গুয়েজ থেকে নেয়া। যেহেতু এখানে একটা বোঝার ব্যাপার আছে, যেহেতু জেনোসাইড ইজ এ লিগালি কোডিফাইড কনসেপ্ট, এখানে আমি যদি জাতি নিধন দেই, দ্যাট উইল নট বি লিগালি কোডিফাইড কনসেপ্ট। ইউ সি দ্য প্রবলেম। অন্য আমি শব্দ আনতে পারি, কিন্তু জেনোসাইড ইজ জেনোসাইড ইজ জেনোসাইড। এবং এটা মানুষের, এবং যার জন্যই এটা মনে রাখতে হবে, যার জন্যই আমাদের অন্যতম ফিল্ম মেকার জহির রায়হান তার সিনেমার নাম রেখেছিল স্টপ জেনোসাইড। না তো লিখতেই পারতো, অন্য শব্দ ইউজ করতে পারতো। দ্যাট হি ইউজ দ্য জেনোসাইড, আই ডোন্ট নো সে ওই হোমওয়ার্কটা তখন করেছিল কিনা, বাট আই উড ইমাজিন এনিবডি উড ডু নামকরণ দেওয়ার আগে, and নামকরণ ছিল স্টপ জেনোসাইড, because genocide is a legally codified, internationally acceptable concept. ওটাকে যদি আমি এখন জাতি নিধন বলি, তখন জাতির শব্দ আবার অনেক, এখন তুমি লালনের কাছে বলো, লালন বলবে জাত গেছে জাত গেছে। হ্যাঁ, মানে লালনের কনসেপ্ট অফ জাতি ইজ ওয়ান, আর কি বলা হয় রবীন্দ্রনাথের কাছে জাতি ইজ ওয়ান। হি ওয়াজ অলওয়েজ অ্যান্টি জাতি, অ্যাজ ইউ নো। রবীন্দ্রনাথ ওয়াজ অলওয়েজ অ্যান্টি ন্যাশনাল, সে নেশনের বিরুদ্ধে ছিল। সো ওই শব্দ নিয়ে আমি তো এটাকে ইন্টারন্যাশনালি করতে পারবো না। সেই জন্য আমি সবসময় বলেছি, দ্যার ইজ নো হার্ম ইফ উই ক্যান ইউজ, এই যে চেয়ার, টেবিল, এগুলো তো কিছুই তো বাংলা শব্দ না, তাই না? আমরা সবজি সবজি, তারপরে কি পরিমাণ, আমার একটা ডিকশনারি আছে মনে হয় কোথায় জানি, কি পরিমাণে পার্সিয়ান শব্দ আছে বাংলা ল্যাঙ্গুয়েজে। আমি নিজে দেখে, চাচা চাচি, তুমি যদি ইরানে যাও চাচা চাচি বলো, দে উইল আন্ডারস্ট্যান্ড তুমি কি বলতেছো। তো আমরা তো চাচা চাচি বলি। সো there is no need to get a new concept, rather বোঝানো উচিত যে জেনোসাইড ইজ জেনোসাইড। এবং আরেকটা জিনিস বোঝা উচিত যে এই গণহত্যা is one element of genocide but not necessarily the only one. তাহলে আমার মনে হয় আস্তে 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 মানুষ চেয়ার টেবিল চাচা চাচি যেভাবে বলি, জেনোসাইডটাও চলে আসবে, অলমোস্ট চলে এসেছে এখন, কিন্তু অনেকে জেনোসাইডই ব্যবহার। This should be more popularized in our, কি বলা হয়, সাধারণ মানুষের মধ্যে। নাহলে যে জিনিসটা বারবার সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হলো ওই গণহত্যা টত্যা বলে, তারপর একসময় তো আমাদের ডিবেট ছিল কত লোক মারা গেছে। আমি বললাম আরে দিস ইজ এ লুডিক্রাস, কি বলা হয়, ডিবেট। এবং এটা নিয়ে কোর্টে গেছে, গেছে কি 3 মিলিয়ন মারা গেছে, না 30,000 মারা গেছে, না 3 লাখ মারা গেছে। Absolutely, this has nothing to do with genocide. Nothing. মানে যারা করে তারা হয় পড়াশোনা করে না, আর না হলে ইচ্ছা করে পলিটিক্যালি বলে ও এত লোক মারা যায় নাই, 3 লাখ মারা। প্রথমত তাদের কোনো ধারণা নাই হোয়াট ইজ 3 লাখ। এবং আরেকটা যেটা আমি বারবার বলি, ফর এ মাদার, কিপ ইন মাইন্ড, ফর এ মাদার ইট ডাজন্ট ম্যাটার একজন মারা গেছে না 1 লাখ মারা গেছে। হ্যাঁ, ফর এ মাদার ওয়ান চাইল্ড ডেড ইজ গুড এনাফ। মানে মানে দ্য পেইন দ্যাট শি উইল হ্যাভ, এইটা কেউ চিন্তা করে না। সবাই বলে ও 10 জন কি এত লোক মারা যায় না। হোয়াট ডু ইউ মিন এতজন মারা যায় না? 30,000, লুক এট 30,000 বডি, তুমি একসাথে করো না কেন? লুক এট দ্য মানে এগুলো সেন্স নিয়ে কথা বলে আমার মনে হয় না। সো সেই জায়গায় 10 জন মারা গেলেও জেনোসাইড হতে পারে, প্রোভাইডেড ইন্টেন্ট টু ডিস্ট্রয় কিনা, এই জায়গাটাই আমাকে নজর। বরং ওই বাংলা শব্দ বার করতে হবে ইন্টেন্ট টু ডিস্ট্রয়। আমি জানি না কিভাবে এটা বলবা, মানে স্যার ধ্বংসের অভিপ্রায় বা ওই জায়গায় ডিবেট হইতে পারে যে ইন্টেন্ট টু ডিস্ট্রয়, নিয়াত, ইন্টেন্ট তো অনেক সময় নিয়াত, আমরা মনে হয় আরবিক শব্দ ব্যবহার করি এখন, বাংলা হ্যাঁ বলি না ইন্টেন্ট, আপনার ইন্টেনশন ভালো ছিল না, ওনার নিয়াত ভালো আছে না, বলি না,
নিয়ত স্যার, রাইট, হ্যাঁ, নিয়ত বা নিয়ত নিয়াত, বলে রাইট, না? রাইট, তার নিয়ত ভালো ছিল না, যাই হোক। রাইট, তো ওই জায়গাটা আমার মনে হয়, আর আরেকটা যে জায়গায় আমার মনে হয় দৃষ্টি দেওয়া উচিত, ওই যে 4টা ক্যাটাগরি বললাম না, রাইট স্যার, 4টা ক্যাটাগরি, রেশিয়াল, এথনিক, রিলিজিয়াস আর ন্যাশনাল। ওইটাও ওই যে তুমি বলে না জাতি নিধন, জাতি নিধন হলে তো তুমি খালি চলে যাচ্ছ অনলি ন্যাশনাল, রাইট কিন্তু স্যার, কিন্তু রিলিজিয়াসও তো তাই, ধর্ম আবার এথনিকও তাই, ওরা রাইট, মিস হয়ে যাচ্ছে। তো রাইট, কোনোভাবে ওই খালি জাতি নিধন বলতে পারছো না। রাইট স্যার। স্যার, আমাদের আরেকটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা একটু আমরা আমরা নানাভাবে চিন্তা করেছি, বা এই প্রশ্নটা একটু আপনার একটা মতামত খুব প্রয়োজন। স্যার, ১৯৭১ সালে আমরা যে জেনোসাইড এর সম্মুখীন হয়েছিলাম, আমাদের জাতির উপরে বা আমাদের দেশের উপরে যে জেনোসাইড চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা জেনোসাইড এর সংজ্ঞা অনুযায়ী সব দিক থেকেই একটা জেনোসাইড এর সকল বৈশিষ্ট্যই এখানে ছিল, বা জেনোসাইড এর বৈশিষ্ট্য এখানে ঘটনাগুলো ঘটেছে এক কথায় আরকি। কিন্তু স্যার, আমরা আমরা আমাদের এই জেনোসাইড কে, আমাদের এই হত্যাকাণ্ডের পুরো ঘটনা প্রবাহকে আমরা বিশ্ব দরবারে আজও প্রতিষ্ঠিত করতে পারিনি, বা এটাকে আমরা স্বীকৃত জেনোসাইড হিসেবে এটাকে আমরা আ কি বলবো, আদায় করতে পারিনি বা চিহ্নিত করতে পারিনি। স্যার, এর পেছনে মূল কারণটা কি আপনি মনে করেন? একটা মনে রাখতে হবে যে আমরা বিশ্ব পরিমণ্ডল যখন বলি, মূলত ইন্টারন্যাশনাল কমিউনিটি যখন বলি, মূলত পশ্চিমা দেশগুলি, তার মধ্যে আমেরিকা একটা বড় রোল প্লে করে, ঠিক আছে। রাশিয়া তো ঠিকই জেনোসাইড বলে, ভারত তো ঠিকই জেনোসাইড বলে। তাহলে আবার প্রবলেমটা কি হচ্ছে? হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, একটা তো আমাদের মাথার মধ্যে আছে, যতক্ষণ আমেরিকা স্বীকৃতি না দিচ্ছে বা জাতিসংঘ স্বীকৃতি না দিচ্ছে, ততক্ষণ এটা তা না। সেই জায়গাটা ঠিক করার জন্য প্রয়োজন হলো গবেষণা। তো একটা পলিটিক্যাল ব্যাপার আছে, কারণ যেহেতু আমেরিকা আমাদের এগেনস্টে ছিল ইত্যাদি, এটা অনেকেই হয়তো এখন ভুলে গেছে। ৭১-এ আমেরিকা বড় আকারে আমাদের বিরুদ্ধে ছিল, এমনকি ৭৩-৭৪-এ যে ফ্যামিন হলো, সেখানেও আমেরিকার হাত ছিল। তো সেই জায়গায় মনে রাখতে হবে যে আমেরিকা এটাকে জেনোসাইড বলার ব্যাপারে, যদিও তাদের কর্তৃপক্ষ তো জেনোসাইডই বলেছে। আমি যদি কি বলা হয়, যার বইটা, যার টেলিগ্রাম, স্যার, আর্চার্ড কেন ব্লাড স্যার। ব্লাড, হ্যাঁ, ব্লাড টেলিগ্রামের বইও আছে। সো আর্চার ব্লাড তো জেনোসাইডই বলেছে, রাইট, বাট দ্যাট ওয়াজ নট আই। সো প্রথমত একটা একটা হতে পারে যে আই ডোন্ট কেয়ার আমেরিকা বললো কি না বললো, একটা হতে পারে, বাট দেন ওয়ান শুড কেয়ার অলসো, বিকজ আফটার অল আমেরিকা ইজ এ পাওয়ার। এটা অস্বীকার করার উপায় নেই, যতদিন পাওয়ারফুল আছে ততদিন তাকে তো একটু করতেই হবে, কারণ তার একটা ইনফ্লুয়েন্স আছে, তার এখন বিভিন্ন ইউনিভার্সিটি আছে। সেইখানে পৌঁছাবার একটা পথ হলো গবেষণা বাড়ানো। ওই ব্যাপারে আমরা যে কোনো, এটা আমরা না, যে কোনো দেশ কিন্তু বেশ সময় লাগে। মনে রাখতে হবে যে আমাদের প্রথম 50 বছর তো রীতিমতো ঝড় তুফানের মধ্যে গেছে, এখনো যে যায়নি তা না, এখনো দেখো কি ঝড় তুফানের মধ্যে। হ্যাঁ, 50 বছরে যে হাঁটি হাঁটি পা করে এইখানে এসেছে, এটাই তো মানুষ একটু অবাক হয়ে যাচ্ছে। কেউ বলে মিরাকল, কেউ বলে এটা চিন্তার বাইরে, মানে বিভিন্ন শব্দ ব্যবহার করে, হাইব্রিড ডেভেলপমেন্ট, অনেক নাম টাম দেয়া হয়, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে ইতিহাসে যে কোনো দেশ তার একটা লেভেলে আসতে কিন্তু সময় লেগেছে, রাইট, তাই না? মানে আমি যদি চায়না ধরি, আজকের এই রাইট, চায়না কত ঝড় তুফান তুফান পার টার হয়ে আজকে এমন একটা জায়গায় এসেছে। এবং মনে রাখতে হবে যেই দেশগুলো কথা বলে, সেটা আমেরিকা হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, যারা কথা বলে তারা তো সব হলো কলোনিয়াল পাওয়ার। এরা তো বিভিন্ন দেশ কলোনাইজ করে, লুটপাট করে ভদ্র হয়ে বসে আছে এখন। অস্ট্রেলিয়া পুরাপুরি লুট একেবারে। আর এখন আবার তারা নতুন নিয়ম করেছে, যখনই কেউ ভাষণ টাষণ দেয়, প্রথমেই তারা আবার বলে যে আই ও মাই অ্যালিজিয়েন্স টু কোনো একটা ট্রাইবের নাম টাম বলে। এটা আবার কানাডাও আবার এটা শুরু করেছে। বাট ইউ হ্যাভ সিন দ্য কানাডার হিস্টোরি, as late as 90s, look at the নেটিভ চিলড্রেনকে তারা কিভাবে ট্রিট করেছে, মানে আরো প্যাথেটিক। এবং আমি তো, আমার কাছে আরো প্যাথেটিক, আমি ওই সময় যখন এগুলো হচ্ছে, আমি কিন্তু কানাডায়, আই স্টেড কানাডা ফর 6 years, আমি যখন পিএইচডি করি, I never heard a single word of atrocities on natives by their media, যে বলা হয় কানাডার মিডিয়া বলে ফ্রি।
মানে এইগুলাকে মানে একেবারে খোলস গুলোটাকে যদি একটু খুলে দেওয়া যেত, মানে আনফর্চুনেটলি আমাদের যারা এলিট তারাও কলোনাইজ, তারাও করবে না। আর ওদের লোক তো গুম মানে একেবারে ইসের মধ্যেই আছে। মানে ইস্যুটা হলো প্রাচুর্যের মধ্যে যখন তুমি থাকো তখন কিন্তু এগুলো হারিয়ে যায়, আর কেউ পোভার্টির মধ্যে থাকতে চায় না, বুঝতে পারছো? যখন পোভার্টি হয় তখনই ইউ ব্লেম দ্য পোভার্টি, যে ও নিশ্চয়ই ওর বুদ্ধি কম, ও নিশ্চয়ই ও খারাপ, ও করাপ্ট, ওই জন্য সে পোভার্টিতে আছে, আমি ভালো আছি। বাট লুক অ্যাট দ্য হিস্ট্রি অফ অল দিস কান্ট্রিজ, whether it's Canada and Australia or New Zealand or United States, look at some UK বলো, ফ্রান্স বলো, all মানে বড় হয়েছে স্লেভারি আর কলোনিয়ালিজমের দখলদার মানুষ মেরে টেরে হয়েছে, এখন ভদ্র হয়ে বসে আছে। এখন ওই ট্রান্সফরমেশন তো তুমি সব দেশে পারবা না। তো বাংলাদেশ লিটারেলি আফটার 200 বছর শাসন, লুটেড বাই দ্য ব্রিটিশ, অ্যান্ড ইউ উইল গেট বেঙ্গলের জিনিস ইন ব্রিটিশ মিউজিয়াম। 200 বছর সে শাসন হয়েছে ব্রিটিশ দ্বারা। রেস্ট অফ ইন্ডিয়া কিন্তু রিমেম্বার only 90 years. We are the only, Bengal was the only place. বেঙ্গল বলতে আমরা সবসময় বেঙ্গল, বিহার আর উড়িষ্যা বলা হয়। এনিওয়ে দ্যাটস বেঙ্গল। সো বেঙ্গল এই এলাকাটা 190 বছর, রেস্ট অফ ইন্ডিয়া কিন্তু only 90 years they were ruled by British, যার জন্য we are more colonized intellectually than rest of India. Now এই বেঙ্গল তারপরে কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার হওয়ার পরে টুকরো টুকরো ভাগ করে ফেলছে। তারপরে বাংলাদেশ 25 বছর পাকিস্তান শোষণ করছে। এন্ড দেন তুমি রাতারাতি চাচ্ছ যে একেবারে গভর্নেন্স হয়ে যাবে, এভরিথিং হয়ে যাবে, ডেমোক্রেসি চলে আসবে। মানে আর দে আই ডোন্ট নো, আমি আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ ব্যাড ওয়ার্ড, বাট মাই পয়েন্ট হলো যে এত নাইভ হতে পারে কেমন করে? হাউ ইজ ইট পসিবল যে তুমি নাইভ হচ্ছ এন্ড দেন তুমি বলছো অস্ট্রেলিয়া কি সুন্দর ডেমোক্রেসি, without understanding the history of Australia, without understanding of history, বলে না ওদের হয়েছে তাহলে কি আমরাও পারবো না? How can you do in 50 years? How is it possible? Have you sacrificed your life for that? তা তো কর। এবং বেশিরভাগই যারা কথা বলে এইসব আবার তাদের দেখবা ছেলেমেয়েরা সব কিন্তু বিদেশে। তার মানে তোমার নিজের দেশের উপরে ভরসা নাই। আজকে ঢাকা ইউনিভার্সিটির উপরে অনেক মানুষ করে, সমালোচনা করে। যারা সমালোচনা, একটু কন্টেন্ট অ্যানালিসিস করো। I'm telling you, Minhaj, since you are in the media, মিডিয়ার সাথে লিঙ্ক, একটা কন্টেন্ট অ্যানালিসিস করো যে আমাদের এলিটের, সেই এলিট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইট ইজ মানে সিভিল এলিট না মিলিটারি এলিট না একাডেমিক এলিট, এমনকি এনজিও এলিট, আই ডোন্ট ওয়ান্ট টু নেম দেম, তাদের চিলড্রেনরা কোথায় পড়াশোনা, কোথায় থাকে, কোথায় সেটেল করছে, over 90% will be out. So why are you then এই পচাচ্ছ, খালি পচাচ্ছ? So my point হলো যে 50 years is not a big যে আমরা এখনো জেনোসাইডকে কেমন করতে বলবো না, এর পলিটিক্যাল সাইডটা আছে। গবেষণা যদি বাড়াতে পারি, এবং আই উড উইশ যে ধরো সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ যদি 50 বছর আগে করা হতো, ধরো কথা বলছি 72 যদি করতে পারতো ঢাকা ইউনিভার্সিটি, তাহলে তো একটা এখন পর্যন্ত বিশাল একটা হয়ে যেত যে এত বছর ধরে একটা হচ্ছে। এই হিসাবে আমার মনে হয় শুরু হয়েছে অনেক লেট, তারপরে তো বেশ বলতে গেলে অনেক বছর চলে গেছে যেখানে অন্য ধরনের সরকার ছিল, নট অল ইন্টারেস্টেড এইসব ব্যাপারে। সবকিছু মিলিটারি যদি ধরো, সেখানে আমরা একটা জায়গায় এসেছে, বাট ইট ইজ জাস্ট, আই স্টিল থিঙ্ক ইটস আ ড্রপ। মানে এটাকে যত ডেভেলপ হতে হতে একটা সময় যাবে, যেটা ভালো এক্সাম্পল হলো আর্মেনিয়ান জেনোসাইড। ইট টুক 100 years for the Armenians to get that recognition. তাও হয়তো আমেরিকা পলিটিক্যাল কারণে হয়তো রেকগনিশন দিয়েছে, কারণ টার্কিকে একটু ব্যাশিং করলো সেটা দিয়ে, বিকজ টার্কি ইজ এগেইনস্ট দ্যাট রেকগনিশন। ঠিক আছে, তো সেই জায়গায় পলিটিক্যাল কনসিডারেশন। কিন্তু আমার কথা হচ্ছে ইরেসপেক্টিভ অফ হোয়াট আমেরিকা দিচ্ছে কি না দিচ্ছে, এই গবেষণাটা বাড়াতে হবে। এটা যখন পুঙ্খানুপুঙ্খ হবে, তখন it would be embarrassing for an American or for any scholar not to say 71 is a genocide. ওই লেভেলে নিয়ে আসা দরকার। স্যার থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি আরেকটা প্রশ্ন একটু করতে চাই আপনাকে, আপনার সময় নিচ্ছি স্যার, একটু ক্ষমা করবেন। স্যার আমরা 9 ডিসেম্বর যে দিনটিকে সারা বিশ্বে আসলে জেনোসাইড দিবস হিসেবে পালিত হয়, বা শব্দ আমরা যদি এই দিনটাকে বিশেষভাবে
আলোচনায় আনা হয়। তো স্যার এই দিনটা কি সব দেশেই মানে পৃথিবীর সকল দেশেই কি এই দিনটি সেভাবে পালিত হয়? নাকি স্যার এর মধ্যেও ভাগ আছে বা এর মধ্যেও একটু যদি বলি দলাদলি আছে বা এর মধ্যেও আ না মানার প্রবণতা আছে। স্যার এই বিষয়টা কি আসলে? এটা দেখা দরকার যে ৯ ডিসেম্বর কেন তার নিশ্চয়ই কোনো একটা হিস্ট্রি হয়তো আছে। আমি জানি না কোন জেনোসাইড কে সামনে রেখে হয়েছে। কিন্তু যেহেতু বিভিন্ন দেশে বিভিন্ন সময় জেনোসাইড হয়েছে। আমাদের দেশে এখনো ২৫শে মার্চকে আমরা বড় করি। আর একটা হলো 14 ডিসেম্বর ইন্টেলেকচুয়াল কিলিং কিলিং। ডে বলা হয়। রাইট, কিন্তু আমাদের জন্য জেনোসাইড ডে হলো 25th মার্চ, যেহেতু আছে। এখন ওটা থেকে তো আমরা পিছপা হব না, কারণ দ্যাট ওয়াজ আমাদের কাছে ৯ ডিসেম্বর হ্যাজ নো মিনিং। রাইট, মানে মানে ইমোশনাল কোনো মিনিং নেই। রাইট। তো এটা হয়তো আন্তর্জাতিক মহলে এটা অনেকটা ২১শে ফেব্রুয়ারির বিষয় যদি আমি বলি। অন্য দেশ যে ল্যাঙ্গুয়েজ নিয়ে করেনি তা না। অনেক দেশই আছে যে ল্যাঙ্গুয়েজ নিয়ে এটি করেছে। বাট সামহাও যেহেতু আমরা এটাকে বাংলাদেশিরা যেহেতু এটাকে প্রসেস করে ইউনেস্কোর মাধ্যমে যখন করেছে, সো এটা ২১শে হয়েছে। ঠিক কেউ হয়তো ৯ ডিসেম্বর, কেউ হয়তো এটা প্রসেস করেছে, হুম, করে হয়তো কোনো একটা কারণে ওইটা হয়ে গেছে। সেই হিসাবে আহ, আমার মনে হয় ২৫শে মার্চ আহ, আমাদের এটাকে আবার ইন্টারন্যাশনালি আমি যদি করতে চাই, তো অন্যরা বলে ২৫শে মার্চের সাথে তো আমার আত্মিক কোনো সম্পর্ক নেই, ওয়াই শুড আই। রাইট, সো আমার মনে হয় না এই ডেটের এইগুলো নিয়ে ওয়ান শুড বি লুকিং অ্যাট কি বলা হয় কোন তারিখ কি হলো। মেইন কথা হলো যে এগুলোর অন্যতম কারণ হলো যে আর যেন জেনোসাইড না হয়। রাইট, The reason why we talk about genocide, or why we have a center for genocide studies, or why genocide নিয়ে কাজ হচ্ছে, এর কারণ হলো যেন ফিউচারে যেন জেনোসাইড না হয়। সেই জায়গায় আমরা এখনো ব্যর্থ বলতে গেলে। কারণ আমাদের সামনেই তো তুমি দেখলা যে রোহিঙ্গাদের একটা জেনোসাইড হয়ে গেল, কই আন্তর্জাতিক মহল তো এখনো ব্যবসা বাণিজ্য সব করে যাচ্ছে। গতকালকে না আজকে মনে হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেও গেছে কি বলা হয় মিলিটারির ওখানে, মিয়ানমার। যদিও সে বলছে আমি রোহিঙ্গার উপরে কথা বলবে ইত্যাদি। তো যাই বলুক, মানে মূলত তো ব্যবসা আমরা বুঝতেই পারছি। তো সেই জায়গায় আমি যদি একটু দৃষ্টি দেই, তাহলে করণীয় এখনো আছে। কারণ হচ্ছে যে মানুষের মাথার মধ্যে যতক্ষণ এটা না আসবে দ্যাট উই হ্যাভ টু স্টপ জেনোসাইড, তাহলে হবে কি যে কোনো না কোনো জায়গায় এই মানুষকে মারার হিস্ট্রিটা থেকে যাবে। মনে রাখতে হবে যে আমি যদি ইতিহাস দেখি, অলদো রিলেটিভলি হয়তো আমরা এখনো বলবো যে একটা পিসফুল এরিয়াতে মানে ইয়ারে আছি, বা পিসফুল এই যে আছি রিলেটিভলি স্পিকিং। কারণ দ্বিতীয় মহাযুদ্ধে মনে রাখতে হবে প্রতি বছর 11 মিলিয়ন লোক মারা গেছে। এই যে আজকে ইউরোপ বড় বড় কথা বলে, এরা 50 এরা কি বলা হয় 70 বছর আগে, 70 বছর হবে না এখন, তাই তো হবে মনে হয় না? জি স্যার। হ্যাঁ। তো তারা দে ওয়ান কি বলা হয় প্রতি ৬ বছর যুদ্ধ হয়েছে, 66 মিলিয়ন লোক মারা গেছে। সো প্রতি বছরই 11 মিলিয়ন লোক মেরেছে। নট টু মেনশন যেই ধরনের অ্যাট্রোসিটি করেছে। তারপরে তো নিজের সমস্যাটাকে সরাবার জন্য ইউরোপিয়ানদের রাখছে আবার তোমার কি বলা হয় ইন দ্য মিডল ইস্ট। দ্য হোল ইসরায়েল ইজ অ্যান ইন্টারেস্টিং স্টেট। ইটস আ ইউরোপিয়ান জুজ ল্যান্ডিং, জুজ বলে ওইখানে একটা দিয়ে দিয়েছে। বাট দে আর ইউরোপিয়ান, চেহারা দেখলে তো বোঝা যাচ্ছে দে আর ইউরোপিয়ান। কি করার আছে? কিছু করারও নেই। তো পাওয়ার আছে বলে তারা এই জিনিসটা করছে। এবং যারা যেখানে সেকুলার টেকুলার নিয়ে কথা বলতেছে ইসরায়েলের ব্যাপারে, না রিলিজিয়াস ঠিক আছে, আবার আরে লোক আছে বাবা, সব জায়গায় সেকুলারিজম বলতেছে, ওয়ার্ল্ড শুড বি সেকুলার, ইসলাম হইতে হবে না, এটা হবে না, এই করা যাবে না। আবার ইসরায়েলের ব্যাপার না না, that is perfectly all right because they suffered. But who suffered them? You are the Europeans who suffered them. It was not the Muslims who killed them. They were fine with the Muslims. It was the Christians who killed them in the name of religion and etc. এই ইতিহাস বললাম তো তোমার, যদি ওই আছে না ফুকোর বিখ্যাত, মিশেল ফুকোর বিখ্যাত কথা যে নলেজ ইজ পাওয়ার, আর না, এখন হলো পাওয়ার ইজ নলেজ, বুঝছো? রাইট স্যার। তোমার যদি ক্ষমতা থাকে তুমি নলেজ দিচ্ছ। তো আমি মনে করি যে আমাদের এখন কি বলা হয় মানে কাজ অনেক আছে, সময় লাগবে, ধৈর্য থাকতে হবে। তবে ওই যেটা বললাম
ঘুরে ফিরে you need to sit down and somebody must do the research. স্যার আমি একটা শেষ প্রশ্ন করতে চাই। আমি আপনার অনেক সময় নিয়ে ফেলেছি, প্রায় ২০ মিনিট পার হয়ে গেছে। স্যার আমরা যে জেনোসাইডটা দেখছি অর্থাৎ মিয়ানমারের জনগোষ্ঠীর উপরে, আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে যেটা সাফারার আমরাও তো নানাভাবে সাফার করছি এই জনগোষ্ঠীকে নিয়ে। স্যার আমি এই আর্টিকেলটার কাজ করতে যেয়ে যে সিগনেটরি যে সকল দেশ আছে জেনোসাইড কনভেনশনে তাদের তালিকা দেখছিলাম। স্যার এখানে মিয়ানমারের স্ট্যাটাসটা কি? মিয়ানমার কি সিগনেচার করেনি নাকি মিয়ানমারের সাথে জাতিসংঘের সাথে এই অ্যাকর্ডে বা এই চার্টারে মিয়ানমারের অ্যাফিলিয়েশনটা এখন কোন পর্যায়ে আছে? আমার যতদূর জানা আছে they signed it, I think so. Well, they are member of ICJ, এটা মনে রাখো, International Court of Justice এর মেম্বার, so that's more important. এবং যখন এই প্রভিশনাল ভার্ডিক্ট হলো তখন ওদের মিয়ানমারের জাজ তো ছিল দেয়ার, এবং it was unanimous decision. There was no ifs and buts with that provisional judgment. তো সে করে, বাট পয়েন্ট হলো ইটস আ পলিটিক্যাল কাইন্ড অফ কি বলা হয়, একটা হলো চায়না এইভাবে রাইজ করবে, এটা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সহ্য করবে না, এটা তো না বোঝার কোনো কারণই নাই। অ্যান্ড it's an interesting we are in interesting times, কারণ China almost developed by utilizing the economics of the West, let's put it that way. কিন্তু করে চায়না যে এত হয়ে যাবে এটা মনে হয় তাদের চিন্তা ভাবনায় কখনো ছিল না। ভেবেছিল যে না আরো ঝামেলা টামেলা হয়ে একটা হবে। I don't know what they had. মানে কে ভেবেছে যে পাকিস্তান কখনো ভেবেছে বাংলাদেশ would be better economically than কি বলা হয় পাকিস্তান, মানে কোনো পাকিস্তানি ভেবে, I don't think so, স্বপ্ন দেখে নাই, ভেবেছে যে সে তার পোভার্টির মধ্যেই থাকবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন হঠাৎ করে উঠে গেছে টু দ্য পয়েন্ট যে এখন বলছে লেটস লার্ন ফ্রম বাংলাদেশ হাউ টু ডেভেলপ, মানে লুক অ্যাট দ্য সিচুয়েশন। তো সেই হিসাবে মানে পয়েন্ট হলো যে তোমার প্রশ্ন এইটা কি ছিল যে স্যার আমি বলছি মিয়ানমার এই অ্যাকর্ডে সিগনেচার করেছে কিনা এবং মিয়ানমারের সাথে জাতিসংঘের যে করসপন্ডিং সেটা কোন পর্যায়ে আছে? হ্যাঁ, সিন্স একটা হলো যেহেতু জাতিসংঘের মেম্বার, সে আইসিজে এর মেম্বার, সে যদিও আইসিসি সই করেনি, দে আর নট মেম্বার অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সো যার জন্য সে হয়তো ওটা নাও করতে পারে, কিন্তু আইসিজে এর ভার্ডিক্ট ইজ অবলিগেটরি ফর হিসাবে। এখন জেনোসাইড কনভেনশন সে সই করেছে কিনা একটু দেখে নাও, আমার দেখলে হয়তো পেয়ে যাবা। আমি দেখে নিব স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, শুক্রবারের দিন আপনি আমাকে অনেক বড় সময় দিলেন। স্যার আমি একটা অনুমতি চেয়ে নিই আপনার কাছে স্যার। স্যার এটা তো খুব একটা একাডেমিক ইন্টারভিউ হলো আপনার সাথে আমার। স্যার আপনি যদি অনুমতি দেন এটা আমি ভার্বাটিম কপি করব বাংলায়। আর আপনি যদি অনুমতি দেন স্যার, এই যে ভিডিওটা আমরা একটু রেকর্ড করলাম এটা কি স্যার আমরা কি ইউটিউবে দিতে পারবো স্যার, যদি আপনার অনুমতি থাকে স্যার? নো প্রবলেম স্যার তাহলে আমি এটা ইউটিউবে একটু আপ করে আপনাকে আমি লিংক পাঠিয়ে দিব স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন স্যার। স্যার